সদ্য বিবাহিত এক পুলিশ দম্পতি হানিমুনে যাওয়ার পরে মিসিং হয়ে যায়। আর মিসিং কেসটা সমাধান করতে যেয়ে পুলিশ হিমশিম খাচ্ছিল। অন্যদিকে তাদের যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছিল না, মিডিয়ায় এটা নিয়ে হইচই পড়ে যায়। আর থানার সামনে লোকেরা আন্দোলন অনশন করতে থাকে, যার ফলে মিডিয়া এবং আন্দোলনের জন্য পুলিশের উপরে এই কেসটা নিয়ে প্রেশার পড়ে যায়। এরপরেই পুলিশের হায়ার অফিসার একজন সিনসিয়ার পুলিশ অফিসারকে এই কেসটা হ্যান্ডওভার করে এবং ইনভেস্টিগেশন করতে বলে। সেই পুলিশ অফিসার যখন ইনভেস্টিগেশন করছিল, একের পর এক ভয়ঙ্কর রহস্য বের হয়ে আসছিল, যেটা আপনার বা আমার কল্পনার বাইরে ছিল। আর মুভি শেষের টুইস্ট তো আপনাকে 420 ভোল্টের ঝটকা দেবে। তো পুরো মুভি দেখার অনুরোধ রইল। তো আজ এমনই সাসপেন্স আর থ্রিলার ভরা তামিল মুভি সাদ্দু বিচারানো নাদিয়াথাতু এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটা 2025 সালে মুক্তি পেয়েছে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই কিছু লোককে প্রোটেস্ট করতে দেখা যায়। আসলে এক দম্পতি নিখোঁজ হয়েছিল, তো সেই দম্পতিকে খুঁজে বের করার জন্যই এই আন্দোলন চলছে। কিন্তু নিখোঁজ তো এরকম আরও অনেকেই হয়, কিন্তু আন্দোলন কেন করছে? কারণটা হচ্ছে এই দম্পতির বিয়ের আগে ঝামেলা চলছিল, তাদের উঁচু নিচু যাচ্ছিল, আর তাই তাদের বিয়েটা পরিবার মেনে নিচ্ছিল না। আর বিয়ের পরে হানিমুনে যাওয়ার পরপরই তাদের নিখোঁজ হয়ে যাওয়াতে সবার মনে প্রশ্ন জেগেছে, সন্দেহের উদ্বেগ ঘটেছে। আর এই জন্যই তারা আন্দোলন করছে যে সেই দম্পতির সাথে আসলে কি হয়েছিল সেটা তারা জানতে চায়। পুলিশ যেন এর সুষ্ঠু তদন্ত করে। এছাড়া মিডিয়াগুলোতেও এই নিউজটা ফলোভাবে প্রচার করতে থাকে। আন্দোলনে ছেলের বাবা সরকারের কাছে হাত জোর করে বিনতি করে, যাতে করে তার ছেলে এবং ছেলের বউকে খুব দ্রুত খুঁজে বের করা হয়। ছেলেটির নাম ছিল চান্দু আর মেয়েটির নাম জানকী। এছাড়া জানকী একজন পুলিশ অফিসার ছিল। আর এই আন্দোলনের জন্য পুলিশের উপরে প্রেশার আসতে থাকে, যে করেই হোক খুব তাড়াতাড়ি এই কেসটা সমাধান করার জন্য। এই জন্য হায়ার অফিসার জানকী যে পুলিশ স্টেশনে কাজ করত সেই স্টেশনেরই পুলিশ অফিসারকে ডাকে, যার নাম ছিল অশোক। এবং অশোককে জিজ্ঞেস করা হয় এই কেসের অগ্রগতি কি। অশোক বলে সে কাজ চালাচ্ছে, ইনভেস্টিগেশন শুরু করেছে, কিন্তু এখনও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। তখন হায়ার অফিসার একটু রেগে যায়। এক দম্পতি এইভাবে হাওয়ার মতো উধাও হয়ে গেল কি করে? নিশ্চয়ই তো তাদের সাথে কিছু হয়েছে, যার মধ্যে একজন ছিল আবার পুলিশ অফিসার। আপনি অন্তত আমাকে এমন কিছু বলুন যেটা আমি মিডিয়ার সামনে জবাবদিহি করতে পারি। অশোক বলে, স্যার, আমরা এই কেসে তেমন কোনো অগ্রগতিই করতে পারিনি। আসলে জানকী এবং চান্দু হানিমুন থেকে হঠাৎ করে কোথায় গিয়েছে কেউ বলতে পারছে না। হায়ার অফিসার বলে, তাহলে এই কেসটা আমি অন্য কাউকে দিতে বাধ্য হচ্ছি। কথাটা শুনে অশোকের মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ অশোকও যথেষ্ট সিনসিয়ার একজন পুলিশ অফিসার ছিল। এরপরেই সিন শিফট হয়ে যায়। সাগর পাড়ে দুইজন লোককে বসে থাকতে দেখা যায়, আর সেখানে ছিল পুলিশ অফিসার বিনোদ। সেই দুইজন লোক পুলিশ অফিসার বিনোদকে অনুরোধ করছিল যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়। দুইজনই বলছিল তারা এই ধরনের অপরাধ ভবিষ্যতে আর কখনো করবে না, এবারের মতো তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়। বিনোদ বলে, ঠিক আছে, এত করে যখন বলছো, যাও, তোমাদের 30 সেকেন্ড সময় দেওয়া হলো। এই 30 সেকেন্ডের মধ্যে এখান থেকে পালিয়ে যাও। যদি যেতে পারো তাহলে তোমরা মুক্ত। অন্য একজন পুলিশ অফিসার বলে, সুযোগ পেয়েছ, তাড়াতাড়ি কাজে লাগাও আর এখান থেকে পালিয়ে যাও। সেই দুইজন লোকও সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই বিনোদ তাদের গুলি করে মেরে ফেলে। বিনোদ তাদের লাশের কাছে এসে বলে, এরা মানুষ নামের নরপশু। কোনো মেয়েকে যারা টর্চার করতে পারে তারা কখনো মানুষ হতে পারে না। আর এদেরকে যদি আমি অ্যারেস্ট করি তাহলে এরা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, নয়তোবা জেলে বসে দিব্যি আরামে জীবনটা কাটিয়ে দেবে। আর আমি সেটা হতে দেব না। এদের প্রাপ্য সাজা সাথে সাথেই পাওয়া উচিত। তখনই সিনিয়র অফিসার বিনোদকে কল করে এবং তার সাথে দেখা করতে বলে। কিন্তু বিনোদ সেখানে যাওয়ার পরে যখন পুলিশ অফিসার অশোককে দেখে, তখন সে তাকে অনেক সম্মান করে, কারণ পুলিশ অফিসার অশোক যে একজন সিনসিয়ার পুলিশ অফিসার সেটা ডিপার্টমেন্টের প্রায় সবাই জানে। আর বিনোদও তাকে যথেষ্ট সম্মান করে। বিনোদ পুলিশ অফিসার অশোককে জিজ্ঞেস করে, স্যার, আপনি এখানে কি করছেন? এরপরে হায়ার অফিসারের কাছ থেকে বিনোদ যখন জানতে পারে যে অশোকের পুলিশ স্টেশনের একটি কেস তাকে দেওয়া হচ্ছে, সে নিতেই ইতস্তত করে। সে বলতে থাকে, অশোক স্যার তো সেখানে রয়েছে, সে নিশ্চয়ই এই কেসটা সমাধান করতে পারবে। কিন্তু হায়ার অফিসার বলে, তার উপরে ওই থানার আরও অনেক কেস রয়েছে, আর এই কেসটা নিয়ে মিডিয়ারা অনেক প্রেশার সৃষ্টি করছে, তাই তুমি তাড়াতাড়ি এই কেসটা সমাধান করো। অবশেষে বিনোদ বাধ্য হয়ে কেসটা নিয়ে নেয়। এরপরেই বিনোদ যখন সেই থানায় চলে আসে, একজন পুলিশ অফিসারের কাছে জানতে পারে জননী রিসেন্টলি এই থানায় জয়েন হয়েছিল। এছাড়া জননীর দোলাভাই সুরেশও এই থানারই একজন পুলিশ অফিসার। আর জননীর বিয়ে নিয়ে একটা ঝামেলা হয়েছিল,
কারণ তার বিয়েটা তাদের পরিবার মেনে নিচ্ছিল না। পরে সেটার সমাধান করা হয়েছে। সবকিছু শোনার পরে সেই সুরেশকে ডাকে বিনোদ। সেখানে বিনোদ সুরেশকে জননীর ব্যাপারে সবকিছু খুলে বলতে বলে। সুরেশ বলতে শুরু করে আর ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সুরেশের এক ভাই ছিল যার নাম হারিশ, যে একটা অপদার্থ। তার একটাই কাজ ছিল বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এবং মদ খাওয়া। হারিশের বন্ধুদের মধ্যে একজন ছিল চান্দু, যাকে জননী বিয়ে করেছিল। চান্দু সেখানে আসলে তাদের বন্ধুবান্ধবরা বলে মদের বিলটা যেন চান্দু দিয়ে দেয়। এতে চান্দু একটু রেগে যায়, বলে তোমরা কোনো কাজ না করে এখানে বসে সারাদিন মদ খাও কেন? কেন এভাবে নিজেদের নষ্ট করে দিচ্ছ? তোমাদের জীবনটা শেষ করে দিচ্ছ কেন? কিছু করার চেষ্টা করো। এতে সব বন্ধুবান্ধবরা উল্টো চান্দুর উপরেই রেগে যায়, বলে এও তো আমাদের মতোই ছিল, 2 দিন হলো না চাকরি পেয়েছে আর এখনই আমাদের কথা শোনাচ্ছে। এদিকে সুরেশ তার স্ত্রী রমাকে বলে, হারিশকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। ও কি সারা জীবন এমনটাই থাকবে? ও কি ওর জীবনটা এভাবেই নষ্ট করে দেবে? ক্যারিয়ার নিয়ে একটুও ভাববে না? তাহলে ওর জীবনটা কাটবে কি করে? রমা বলে, সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু ওকে তো বুঝেও কোনো লাভ হচ্ছে না। সুরেশ বলে, তোমার ছোট বোন জননীরও তো বিয়ে হয়নি, দুজনেরই বিয়ের বয়স হয়েছে। আমার মনে হয় হারিশের সাথে জননীর বিয়ে দিলে হারিশ তার মতিগতি পাল্টে ফেলবে, নিজেকে শুধরে নিতে পারবে। রমাও বলে, কিন্তু আমার মনে হয় না আমার বোন জননী তোমার ভাই হারিশকে বিয়ে করতে রাজি হবে। সুরেশ বলে, তুমি একবার কথা বলি দেখো, যদি জননী রাজি হয়ে যায় তাহলে ঘরের সম্পত্তি ঘরেই থাকবে, আমাদের এই সম্পত্তিগুলো আর কাউকে ভাগ দিতে হবে না। রমা বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি কথা বলে দেখব। এরপরেই রমা আর সুরেশ কিছুদিন পরে রমাদের বাড়িতে যায়, আর সেখানে রমা তার বাবা মাকে বলে, যদি জননী রাজি থাকে তাহলে হারিশ এবং জননীর বিয়ে দিতে চাই আমি। জননীর মা খুশি হয়ে বলে, জননী রাজি থাকলে আমরাও রাজি, আমাদের এতে কোনো অমত নেই। সাথে সাথে জননীকে সেখানে ডাকা হয় এবং হারিশ আর তার বিয়ের কথা বলা হয়। কিন্তু হারিশের কথা শুনতেই জননীর মুখটা কালো হয়ে যায়, কারণ হারিশকে জননী একেবারেই দেখতে পারত না তার বৎস্বভাবের জন্য। এছাড়া জানকী আর চান্দু একে অপরকে ভালোবাসত, কিন্তু জানকী চাইছিল না এখনই তাদের ভালোবাসার কথাটা সবাইকে বলার জন্য। এই জন্য জানকী কথা ঘুরিয়ে ফেলে, বলে, আমার বিয়ের জন্য এত তাড়াহুড়ো কিসে তোমাদের? কিন্তু জানকীর বাবা বলে, তুমি বড় হয়েছ, তোমাকে তো বিয়ে করতেই হবে, আর এই বিষয়টা নিয়ে তো আমাদের ভাবতেই হবে, তাই না? জানকীও বুঝতে পারে এখন যে যতভাবেই বোঝাক না কেন, নাই করুক না কেন, তার পরিবার তাকে জোর করবেই। আর এই জন্যই জানকী একটু কথা ঘুরিয়ে দেয়, বলে তার পুলিশ ট্রেনিং সামনে, এখন সে বিয়ের ঝামেলাটা নিতে চাচ্ছে না। পুলিশ ট্রেনিং শেষ হলে তারপরে না হয় বিয়েটা করবে। জানকী আসলে ভেবে নেয় যে এখন কোনো মতো কথাটা কাটিয়ে গেলে হয়, কিছুদিন পরে যখন আবারও বিয়ের কথা উঠবে তখন সে সরাসরি না করে দেবে। সেখান থেকে আসার পরে জানকী চান্দুকে কল করে। অন্যদিকে চান্দু তখন হারিশ এবং তার বন্ধুদের সাথেই ক্যারাম খেলছিল। ফোন পেয়ে সে সেখান থেকে উঠে আসে। হারিশ এবং তার বন্ধুরা বলে, এই চান্দুকে সবসময় ফোনেই লেগে থাকতে দেখা যায়, আমার তো মনে হয় ও কোনো মেয়ের পাল্লায় পড়েছে। এদিকে জানকী চান্দুকে বলে, বাবা মা আমার বিয়ে ঠিক করছে, তুমি এখনই আমার সাথে দেখা করো। অন্যদিকে জানকী যেহেতু বলেছে পুলিশ ট্রেনিংয়ের পরে সে হারিশকে বিয়ে করতে রাজি আছে, তাই হারিশের ভাই সুরেশ জানকীর একটা ছবি হারিশকে পাঠিয়ে দেয়। আর হারিশ যখন জানতে পারে যে তার সাথে জানকীর বিয়ে হবে, সে একেবারেই খুশিতে টইটুম্বুর হয়ে যায় আর জানকীকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। জানকী চান্দুকে জড়িয়ে ধরে আর বলে তাদের সম্পর্কের কথা এবার পরিবারকে জানাতেই হবে, কারণ জানকীর বাবা মা তার বিয়ে ঠিক করছে। আসলে তাদের এই সম্পর্কের মধ্যে সবচেয়ে প্রধান বাধা হচ্ছে উঁচু নিচু জাত। চান্দু নিচু জাতের আর জানকী উঁচু জাতের। এছাড়া জানকীর বাবা মা এই জাতপাত অনেক মেনে চলে। কিন্তু চান্দু বলে সে মাত্রই চাকরিটা নিয়েছে, এখন যদি হুট করে বিয়ে করে ফেলে তাহলে কি করে হবে, তাকে যেন একটু সময় দেওয়া হয়। কিন্তু এতে জানকী রেগে যায়, বলে কিছুদিন পরে আমারও পুলিশ ট্রেনিং হয়ে যাবে, পুলিশের চাকরিটা আমি পেয়ে যাব, তখন আমরা দুজনে মিলেই না হয় সংসার করব। আর তুমি যদি এখন আমাকে বিয়ে না করো তাহলে এখনই এই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আমি সুইসাইড করব। অবশেষে চান্দু জানকীকে বিয়ে করতে রাজি হয়ে যায়। চান্দু বলে, কিন্তু বিয়েটা আমরা কি করে করব? বিয়ে করতে গেলে তো জানাজানি হয়ে যাবে। তখনই সাথে সাথে জানকী চান্দুকে একটি মন্দিরে নিয়ে যায় এবং তার ব্যাগে করে নিয়ে আসা একটি মঙ্গলসূত্র চান্দুর হাতে ধরিয়ে দেয় আর বলে, এখানে দেবতাকে সাক্ষী রেখে তুমি আমাকে বিয়ে করো। চান্দুও সেটাই করে আর এতে জননী অনেক খুশি হয়ে যায়। এরপরে চান্দু বলে, এখন আমাদের বিয়ের কথাটা আমাদের পরিবারকে কখন জানাবো? জানকী বলে, যখন দরকার হবে তখন জানাবো, এখন এমনিতেই থাকতে দাও। এরপরেই দেখা যায় জানকীর পুলিশ ট্রেনিং শুরু হয়ে যায়। 6 মাস ধরে সেই পুলিশ ট্রেনিং চলতে থাকে। আর ট্রেনিং শেষ করার পরে জানকীর পোস্টিং হয় সুরেশ যে থানায় জব করত
সেই থানায়। আর সুরেশ যখন এটা জানতে পারে তখন সে খুশি হয়ে যায়, কারণ জানকীর বাবা বলেছিল জানকী ট্রেনিং শেষ হওয়ার পরে হারিশ এবং জানকীর বিয়েটা দিয়ে দেবে সে। আর এই জন্যই সুরেশ, হারিশ এবং রমা জানকীর বাড়িতে চলে আসে আর তারা বিয়ের দিনক্ষণ ঠিক করতে বলে। কিন্তু তখনই সেখানে জানকী চলে আসে আর বলে সে হারিশকে বিয়ে করতে পারবে না। জানকীর বাবা মা, রমা সবাই অবাক হয়ে যায়। রমা বলে, কেন, তুমিই তো বলেছিলে তোমার পুলিশ ট্রেনিং শেষে তুমি বিয়েতে রাজি আছো। তখন বাধ্য হয়ে জানকী বলে দেয় যে সে একজনকে ভালোবাসে আর তাকেই বিয়ে করবে। যখন জানকীর বাবা এতে দ্বিমত পোষণ করছিল তখন জানকী বলে দেয় যে সে অলরেডি বিয়ে করে ফেলেছে। এতে সবাই সেখানে হতবাক হয়ে যায় আর জানকী তার গলার মঙ্গলসূত্র সেখানে দেখিয়ে দেয় সবাইকে। জানকীর বাবা বুঝতে পেরেছিল নিশ্চয়ই জানকী যাকে বিয়ে করেছে সে নিচু জাতির, নয়তোবা জানকী তাকে বলতো। জানকীর বাবা বলে, তাকে আমাদের সাথে দেখা করাও। জানকী বলে, না, আমি তোমাদের বিশ্বাস করি না, তোমরা নিশ্চয়ই ওকে কিছু করে ফেলতে পারো। জানকীর বাবা বলে, তুমি আমাকে এতটুকু বিশ্বাস করো না? ঠিক আছে, অন্তত ছবি তো দেখাও। জানকী বলে, ঠিক আছে। জানকী তখন চান্দুর ছবি দেখায় আর এটা দেখে সবাই হতবাক হয়ে যায়, বিশেষ করে হারিশ। হারিশ সেখানে পাগলের মতো করে। হারিশ রেগেমেগে সেখান থেকে চলে যায়। হারিশ সেখান থেকে চলে যাওয়ার পরে সুরেশ বলে, এই চান্দু হচ্ছে হারিশের বন্ধু আর সে নিচু জাতির, তাকেই জানকী বিয়ে করেছে। এটা বলে সেও রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এতে জানকীর মা বাবা অনেক কষ্ট পায়। রমা যখন সেখান থেকে চলে আসছিল রমার মা তাকে রিকোয়েস্ট করে যেন সে সুরেশকে বোঝায়। রমাও সেখান থেকে রাগ করে চলে আসে আর যাবার আগে রমা তার মাকে বলে সে জীবনে আর কখনো এই বাড়িতে পা রাখবে না। এতে রমার বাবা মা অনেক রেগে যায়। রমার বাবা রেগে এসে জানকীকে মারতে শুরু করে। জানকীর বাবা বলে, তোমাকে ছোট থেকে বড় করেছি, এই দিন দেখার জন্য আমি কিছুতেই তোমার বিয়ে মেনে নেব না, আর সেই ছেলেকেও তোমার সাথে দেখা করতে দেব না। এটা বলেই সে জানকীকে ঘরের ভেতরে আটকে রাখে। জানকীর বাবা আর সুরেশও ভেবে নেয় যে কিছুদিন এইভাবে যদি জানকীকে তারা আটকে রাখে তাহলে অবশ্যই চান্দুকে ভুলে তারা হারিশকে বিয়ে করবে। এদিকে জানকী কয়েকদিন থানায় আসছিল না। যখন এটা অশোক জানতে পারে অন্য একজন কনস্টেবলকে জানকীর ব্যাপারে জিজ্ঞেস করে, তখন জানকীর ব্যাপারে সবকিছু বলে দেয় যে তার বাড়িতে প্রবলেম হচ্ছে জানকীর বিয়ে নিয়ে। আর জানকীর বাবা মা এটা মেনে নিচ্ছে না, কারণ উঁচু নিচু জাতির পার্থক্য রয়েছে। আর জানকীর দোলাভাই সুরেশও এতে একমত নয়। এটা শুনে অশোক অবাক হয়ে যায় যে মানুষ এখনও জাতপাত নিয়ে এতটা ভাবে। সে সাথে সাথে সুরেশকে ডাকে আর এই বিষয়ে তাকে বকাঝকা করতে থাকে, বলে, তুমি একজন পুলিশ অফিসার, তোমার মন মানসিকতা আরো ভালো হওয়া উচিত। জাতপাত নিয়ে যদি তুমি এখনো পড়ে থাকো তাহলে তুমি মানুষকে শুধরাবে কি করে? আসলে পুলিশ অফিসার অশোকেরও ইন্টারকাস্ট ম্যারেজ হয়েছিল, যার ফলে সে এইসব কিছুর বিরুদ্ধে। তখন সে সুরেশকে বোঝায় এবং বলে জানকীকে এখনই এখানে নিয়ে আসার জন্য। সুরেশ বলে, স্যার, আপনি ছেলেটাকে চেনেন না, সে জানকীর জীবনটা নষ্ট করে দেবে। তখনই দেখা যায় অশোক সেখানে চান্দুকে ডাকে আর চান্দু সেখানে উপস্থিত ছিল। আসলে জানকীকে না পেয়ে অশোকের কাছে এসেছিল চান্দু, আর অশোক চান্দুর কাছ থেকে সবকিছু জানতে পেরেছে। সুরেশ চান্দুকে দেখে অবাক হয়ে যায় আর বুঝতে পারে এখন আর কোনো বাধাই মানবে না অশোক। জানকীর বাবাকে কল করে সুরেশ এবং জানকীকে থানায় নিয়ে আসতে বলে। অবশেষে বাধ্য হয়ে জানকীর বাবা তাকে থানায় নিয়ে আসে। আসলে অশোক চাইছিল সবার সামনে জানকী এবং চান্দুর আবার বিয়ে দেবে, আর সে সেটাই করে। জানকীর বাবা এবং তার দোলাভাই সুরেশের সামনেই এবং থানার সবার সামনে জানকী এবং চান্দুকে আবার বিয়ে দেয় এবং তাদের যেন কিছু বলার না হয় সেটাও বলে দেয়। জানকী আর চান্দু এতে অনেক খুশি হয়। এছাড়া চান্দুর বাবা মাও তাদের এই বিয়েটা হাসি মুখেই মেনে নেয়। জানকী আর চান্দু হানিমুনে চলে যায়। এর কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়। চান্দুর বাবা থানায় এসে একজন পুলিশ অফিসারকে বলে, আমার ছেলের কোনো খোঁজ খবর পাচ্ছি না। সেই পুলিশ অফিসার বলে, তোমার ছেলে তো তার স্ত্রীকে নিয়ে হানিমুনে গেছে, নিশ্চয়ই চলে আসবে। চান্দুর বাবা বলে, হানিমুনে যাওয়ার পরেও রোজ আমার ছেলে আমাকে কল করত, কিন্তু 2 দিন ধরে চান্দু আমাকে কোনো কলই করছে না, আমি তাকে ফোনেও পাচ্ছি না। তুমি প্লিজ পুলিশ অফিসার অশোককে এই খবরটা জানাও, আমার সন্দেহ হচ্ছে। অবশেষে সেই পুলিশ অফিসার ভেতরে চলে যায় অশোককে সবকিছু খুলে বলার জন্য। এদিকে চান্দুর বাবাও যখন পুলিশকে বলছিল ওই সময়টাতে থানায় একজন সাংবাদিকও ছিল আর সে এই বিষয়টা শুনতে পারে। পুলিশ অফিসার সেখান থেকে চলে যাওয়ার পরেই সেই সাংবাদিক চান্দুর বাবার কাছে আসে এবং ঘটনা কি সেটা জানতে চায়। চান্দুর বাবা তাকে পুরো ঘটনা খুলে বলে। সেই সাংবাদিক যখন জানতে পারে চান্দু এবং জোনাকির ইন্টারকাস্ট ম্যারেজ হয়েছিল তখন সে বুঝতে পারে নিশ্চয়ই তাদের সাথে কোনো কিছু হয়েছে।
আর এই জন্যই সে সিদ্ধান্ত নেয় এই নিউজটাকে ফলো করে প্রচার করবে। যখনই সেই সাংবাদিক নিউজটা প্রচার করে চারিদিকে হইচই পড়ে যায়, নিউজটা ভাইরাল হয়ে যায়। কারণ একে তো একজন পুলিশ অফিসার তাদের বিয়ে দিয়েছিল, তার ওপর আবার সেটা একটা ইন্টারকাস্ট ম্যারেজ ছিল, যার ফলে নিউজটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই সবকিছু এতক্ষণ সুরেশ বিনোদকে বলছিল। সবকিছু শোনার পরে বিনোদের সুরেশের প্রতি সন্দেহ হতে থাকে এবং তাকে জিজ্ঞেস করে। সুরেশ একটু ভয় পেয়ে যায়, বলে হ্যাঁ, আমার তখন খুব রাগ হয়েছিল, কারণ জানো কি, কথা দিয়েও কথা রাখেনি। আমি আমার ভাইয়ের সামনে এবং স্ত্রীর সামনে অপমানিত হয়েছি, এজন্য আমার প্রচণ্ড রাগ হয়েছিল। কিন্তু পরে আমি বিষয়টা ভুলে গিয়েছি, আমি জানকীর ব্যাপারটার মনেই রাখিনি। বিনোদ কিছু কল রেকর্ডস পায় আর সেগুলোই শুনতে শুরু করে। আর সেই কল রেকর্ডটা ছিল জানকীর নাম্বার থেকে, যেখানে জানকী এবং তার বাবার মধ্যে কথা হচ্ছিল। জানকীর বাবা জানকীকে বলেছে, যা হওয়ার হয়ে গেছে, আমরা তোমাদের বিয়েটা মেনে নিয়েছি, তুমি চান্দুকে নিয়ে আমাদের বাড়িতে এসো। এটা শুনে জানকী অনেক খুশি হয়ে যায় আর বলে ঠিক আছে, আমরা হানিমুন থেকে সরাসরি তোমাদের বাড়িতে যাব। তখন বিনোদ বুঝতে পারে হয়তো জানকী এবং চান্দু জানকীদের বাড়িতে গিয়েছিল এবং সেখানেই তাদের সাথে কিছু হয়েছে। এরপরে বিনোদ জানকীদের বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার সময় রাস্তার ভেতরে একজন মানসিক রোগীকে দেখানো হয়। পাগলটা সেখানে বসেই বই খাতা নিয়ে কিছু একটা করছিল, কিন্তু পুলিশের গাড়ি দেখার সাথে সাথে সে সতর্ক হয়ে যায় এবং তার কাছে থাকা জিনিসগুলো নিয়ে সেখান থেকে কেটে পড়ে। অন্যদিকে দুজন চোরকে দেখানো হয়, যারা পুলিশের গাড়ি দেখার সাথে সাথেই ভয় পেয়ে যায়। জানকীর বাসায় আসার পরে বিনোদ জানকীর বাবাকে জিজ্ঞেস করে জানকী এবং চান্দু কোথায়। জানকীর বাবা বলে ওরা তো হানিমুনে গেছে। বিনোদ বলে আমি সবকিছু জানি, আপনার সাথে জানকীর কথা হয়েছে, জানকী এবং চান্দুর এখানে আসার কথা ছিল। জানকী আর চান্দু কোথায়, ওদের বের করে দিন। নিশ্চয়ই আপনারাই জানকী এবং চান্দুর সাথে কিছু করেছেন। জানকীর বাবা বলতে থাকে, হ্যাঁ, ইন্টারকাস্ট ম্যারেজ নিয়ে আমার প্রবলেম ছিল, কিন্তু আমি এতটাও খারাপ নই যে নিজের মেয়েকে এবং তার জামাইকে মেরে ফেলব বা তাদের কিছু করব। আমি জানি না সত্যি ওদের কি হয়েছে। তখনই বিনোদের কাছে একটা কল আসে আর বিনোদ সাথে সাথে সেখানে চলে যায়। আসলে জঙ্গলের ভেতরে 2টি লাশ পাওয়া গেছে আর শনাক্ত করে দেখা গেছে সেগুলো চান্দু এবং জোনাকির। পুলিশ সাথে সাথে সেখানে চলে আসে। বিনোদ পুরো ক্রাইম সিনটাকে দেখে। ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা জানায় চান্দু এবং জানকীর 2 দিন আগে মৃত্যু হয়েছে। এদিকে এইসব কথা শোনার পরে সুরেশের মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। সে ভয় পাচ্ছে এবং কিছুটা ঘাবড়েও যাচ্ছিল। অন্যদিকে মিসিং কেসটা এখন মার্ডার কেসে রূপান্তর হয়েছে। বিনোদ ভাবতে থাকে এখন কি হবে, কেসটা এখন কি করে আগাবো, তাদেরকে কে খুন করলো, আর বিনোদ এবং জানকী এই জঙ্গলে কেন এসেছিল, এইসব কিছু ভাবছিল গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কনস্টেবল যখনই বিনোদের জন্য চা নিয়ে আসে তখনই সে শুনতে পায় পাশেই 2 জন লোক ঝগড়া করছে। এই 2 জন লোক সেই 2 জন যারা চোর ছিল। আসলে চুরির জিনিস একে অপরের সাথে বন্টন করা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছে। সবকিছু শোনার পরে বিনোদ কনস্টেবলকে বলে এদেরকে আমার কাছে নিয়ে এসো। তারা 2 জন সেখানে আসলে বিনোদ তাদেরকে বলে পাশেই 2টি খুন হয়েছে, তোমরা কি কিছু জানো? কথাটা শুনতেই তারা খুব ভয় পেয়ে যায়। কনস্টেবল তখন বলে স্যার, এরা ছোটখাটো স্যাঁচরা চোর, খুন করার মতো এদের সামর্থ্য নেই। বিনোদ তাদের ছেড়ে দেয়। এরপরে বিনোদের গাড়ির সামনে সেই পাগলটাকে দেখা যায় যে কিছুক্ষণ আগে পুলিশের গাড়ি দেখার পরে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। সেখানে বসে সে পাগলটা কিছু একটা করছিল। এরপরে চান্দু আর বিনোদের কলের লাস্ট লোকেশনের যে টাওয়ারটা ছিল সেই টাওয়ারের কাছে একটা মার্কেট ছিল, সেখানে অনেক সিসিটিভি ক্যামেরা রয়েছে। বিনোদের কাছে একজন কনস্টেবল এসে সেটাই বলে। বিনোদ বলে চলো তাহলে সিসিটিভি ফুটেজগুলো চেক করে দেখা যাক তারা সেখানে এসেছিল কিনা। সেই মার্কেটে যাওয়ার পরে মার্কেটের লোকদের বিনোদ বলে দেয় 2 দিন আগে এক দম্পতি এখানে শপিং করতে এসেছে, আমরা তাকে খুঁজছি, সব সিসিটিভি ফুটেজগুলো আমাদের চাই। পুলিশ কনস্টেবল সহ আরও কয়েকজন আশেপাশে ছড়িয়ে পড়ে সেই সিসিটিভি ফুটেজগুলো দেখার জন্য। অবশেষে একটা ফুটেজে তারা চান্দু এবং জানকীকে দেখতে পায় যারা শপিং শেষ করে বাড়ি ফিরছিল। তখন সেখানে তারা আরও একটা বিষয় খেয়াল করে, জানকী এবং চান্দুর পেছনে বাইক দিয়ে একটা লোক তাদের ফলো করছিল। লোকটাকে ভালো করে দেখার পরে একজন কনস্টেবল বলে আরে এ তো সুরেশের ভাই হারিশ। একবার আমি শুনেছিলাম যখনই চান্দু এবং জানকীর বিয়ে হয়ে যায় আর এটা যখন হারিশ জানতে পারে, হারিশ চান্দুর কাছে গিয়েছিল এবং তাদের দুজনের মধ্যে ঝগড়াও হয়েছিল। আর সেখানে হারিশ অনেক মার খেয়েছিল। এরপরে হারিশ যখন তার বন্ধুদের সাথে কথা বলছিল, তার বন্ধুরা এই বিষয়টা জানার পরে হারিশের সাথে মজা নিচ্ছিল আর হারিশ এতে প্রচণ্ড রেগে যায়। সেখানে মদের বোতল দিয়ে সেই বন্ধুর মাথায় আঘাত করে বসে। আর খবর পেয়ে সেখানে সুরেশ এবং সেই কনস্টেবল গিয়েছিল আর সেখান থেকে হারিশকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল।
আর সেই দিন এই কনস্টেবল এসব কিছু দেখেছিল, যেটা এখন সে বিনোদকে বলে। বিনোদ ভাবতে থাকে সব প্রমাণিত হারিসের বিরুদ্ধে। এমনও তো হতে পারে হারিস রেগে গিয়ে চান্দু এবং জানুকিকে মেরে ফেলেছে, তাই তারা হারিসের লোকেশন ট্র্যাক করে এবং তাকে ধরতে যাবে, কিন্তু পুলিশ দেখেই হারিস পালাতে শুরু করে। বিনোদ এবং বাকিরা তাকে চেস করে। কিছুক্ষণ চেস করার পরে অবশেষে তারা হারিসকে ধরতে পারে এবং থানায় নিয়ে এসে তাকে টর্চার করতে শুরু করে। কিন্তু হারিস বারবার বলছিল সে কিছুই জানে না, সে কিছুই করেনি, কিন্তু পুলিশ কখনোই বিশ্বাস করছিল না তার কথা। বিনোদ হারিসকে জিজ্ঞেস করে, তুমি যদি ওদের খুনি নাই করে থাকো তাহলে তুমি ওদেরকে পিছু কেন করছিলে? অবশেষে হারিস সবকিছু বলতে শুরু করে। যখন হারিস জানতে পারে জানুকি চান্দুকে ভালোবাসে, তখন হারিস চান্দুর কাছে গিয়েছিল এবং তাকে মারতে শুরু করে। বলে, তুমি বন্ধু হয়ে বন্ধুকেই ধোঁকা দিয়েছ, তোমার জন্য জানুকি আমাকে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে চান্দু বলতে থাকে, তোমার বিয়ের কথা শুরু হওয়ার অনেক আগে থেকেই আমি আর জানুকে একে অপরকে ভালোবাসি। কিন্তু চান্দুর কোনো কথাই মানতে নারাজ ছিল হারিস। সে তাকে মারতেই চাইছিল আর বলছিল যে আমি তোমাকে মেরে তারপরে জানুকিকে নিয়ে যাব, আর জানুকিকে আমি বিয়ে করতে না পারলে আমি ওকেও মেরে ফেলব। এটা শুনে চান্দু অবশেষে রেগে যায় আর হারিসকে মারতে শুরু করে। অবশেষে একটা সময় হারিস মার খেয়ে সেখান থেকে পালিয়ে আসে। আর এরপরেই হারিস তার বন্ধুদের সাথে মদ খেতে গিয়েছিল। তার বন্ধু যখন তার সাথে মজা নিয়েছিল, সে রেগে গিয়ে সেই বন্ধুর মাথা ফাটিয়ে দিয়েছিল। এরপরে একদিন হারিস দেখতে পায় চান্দু এবং জানুকি কোথাও ঘুরতে যাচ্ছে। এটা দেখে হারিস আরও রেগে যায় যে তাকে বিয়ে না করে তার বন্ধুর সাথে ঘুরে বেড়ানো হচ্ছে। তখন থেকেই সেই চায়ের দোকান থেকে একটা চাকু নিয়ে হারিস তাদের ফলো করতে শুরু করে। এদিকে চান্দু এবং জানুকি তারা একটা কাপড়ের দোকানে চলে আসে। অন্যদিকে তাদেরকে ফলো করতে করতে হারিসও সেখানে চলে আসছে, যেটা সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছে পুলিশ। আর মার্কেট থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। চান্দু এবং জানুকি তারা একটা বাসে করে বাড়ি ফিরতে থাকে। অন্যদিকে তখনও বাইক নিয়ে তাদের ফলো করছিল হারিস। ঠিক তখনই তার ভাই সুরেশ তাকে কল করে এবং জিজ্ঞেস করে, তুমি কোথায়? হারিস বলে, জানুকি এবং চান্দুর পিছু করছি। এটা শুনে সুরেশ রেগে যায়, বলে, যা হওয়ার হয়েছে, ওদের পিছু করা বাদ দাও, তুমি বাড়ি ফিরে আসো এখনই। অবশেষে সুরেশের কথা মতো তাদেরকে ফলো করা বাদ দিয়ে দেয় হারিস। হারিস বিনোদকে বলে, স্যার আমি এরপরে চলে এসেছিলাম সেখান থেকে। বিনোদ বলে, তুমি সেখান থেকে চলে এসে গিয়েছিল কোথায়? হারিস বলে, আমি আমার এক বন্ধুর কাছে গিয়েছিলাম, আপনি চাইলে সেখানে যেয়ে খোঁজ নিতে পারেন। এদিকে পুলিশ ক্রাইম সিনে চান্দু এবং জানুকির লাশ পেলেও তাদের মোবাইল দুটি তারা পায়নি। এরপরে তারা সেটাকে ট্র্যাক করার জন্য রেখে দিয়েছিল। এরপর হঠাৎ করে একটা লোকেশনে চান্দুর মোবাইলটা অন হয় আর সেই টাওয়ারের উদ্দেশ্যে রওনা হয় পুলিশ টিম। পুলিশ সেখানে যাওয়ার পরে দেখতে পায় সেখানে একজন ঢাব্বাওয়ালার কাছে, অর্থাৎ রাস্তার দোকানদারের কাছে সেই ফোনটা ছিল। সেই দোকানদারকে তারা থানায় নিয়ে আসে এবং মারধর করে জিজ্ঞেস করে সেই ফোনটা তারা কোথায় পেয়েছে। সেই দোকানদার বলে, দুইজন চোর এসে তার কাছে এই ফোনটা কম দামে বিক্রি করেছে। আর সেই দুইজন চোরের বিবরণ শুনে বিনোদ বুঝতে পেরে যায় সে যে দুইজন চোরকে জিজ্ঞাসাবাদ করেছিল এরা তারাই। তখন সেই কনস্টেবলকে বলে, তুমি তো বলেছিলে যে এরা খুন করার মতো সামর্থ্য রাখে না, দেখেছ, আমার তো তখনই সন্দেহ হয়েছিল, আর আমার এখন মনে হচ্ছে এরা নিশ্চয়ই এই খুনের সাথে জড়িত, ওদেরকে তুলে নিয়ে আসো। থানায় নিয়ে আসার পরে সেই দুইজন চোরকে অনেক টর্চার করা হয়, কিন্তু এত টর্চার করার পরেও সেই দুইজন চোর বলে তারা কিছুই জানে না, তারা শুধুমাত্র মোবাইলটা পড়ে পেয়েছে। কিন্তু বিনোদ তাদের কথা বিশ্বাস করে না, তাদের দুজনকেই গান পয়েন্টে নেয়। অবশেষে তার ভয় পেয়ে যায়। এরপরে পুলিশ কল করে পুলিশ অফিসার অশোককে। বিনোদ অশোককে বলে, স্যার কেসটা 80% সলভ হয়ে গেছে, কিন্তু বাকিটুকু ইনভেস্টিগেশন করতে গেলে আমার আপনার সাহায্য প্রয়োজন। এটা শুনেও পুলিশ অফিসার অশোক খুশি হয়। বিনোদ বলে, আমি আপনার সাথে এখনই দেখা করতে চাই। অশোক বলে, ঠিক আছে, আমি আসছি। এরপরে তারা দুজন দেখা করে। সেখানে আসার পরে বিনোদ অশোককে এই কেসে সে কি কি এভিডেন্স পেয়েছে সবকিছু খুলে বলে। আর এরপরেই এই মুভির সবথেকে বড় টুইস্ট রিভিল হয়। বিনোদ অশোককে বলে, স্যার এবার বলুন আপনি ওই দুজনকে কেন খুন করেছেন? কথাটা শুনে অশোক অবাক হয়ে যায় আর বলে, আমি কেন ওদের খুন করব? আমি নিজে ওদেরকে বিয়ে দিয়েছি, আমি কেন মারতে যাব ওদের? তুমি কি পাগল হয়েছ? বিনোদ বলতে থাকে, ক্রাইম সিনে আমরা একটা গাড়ির টায়ার মার্ক পেয়েছি, আর সেটা থেকে ফরেন্সিক রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি সেই টায়ার মার্কগুলো আলাদা ধরনের কিছু গাড়ির হয়। আর আরটিও অফিস থেকে আমরা জানতে পেরেছি সেই টায়ার মার্ক ম্যাচ করে এমন 12টি গাড়ি এই এরিয়াতে রয়েছে। আর সেই 12টি গাড়ির মধ্যে একটা গাড়ি ছিল পুলিশদের, আর সেই গাড়িগুলো শুধুমাত্র এসপি ইউজ করত, অর্থাৎ সেই থানায় সেই গাড়িটা শুধুমাত্র আপনিই ব্যবহার করতেন। সন্দেহ দূর করার জন্য বিনোদ ট্রাফিক কন্ট্রোল রুমে চলে যায়
এবং সেই বাকি 11টা গাড়ি ঘটনার সময় কোথায় ছিল তারা সেটা খুঁজে বের করে আর দেখতে পায় বাকি 11টা গাড়ি যখন ঘটনাটা ঘটেছে অর্থাৎ মার্ডার হয়েছে ওই সময়টাতে অন্য লোকেশনে ছিল, শুধুমাত্র অশোকের গাড়িটা ছাড়া। আর ইন্সপেক্টর অশোকের সাথে কথা বলার জন্য বিনোদ এরপরই তার বাড়িতে চলে যায়, কিন্তু কয়েকবার নক করার পরেও ভেতর থেকে কেউ দরজা খুলছিল না। বিনোদ যখন সেখান থেকে ফিরে আসতেই যাবে তখনই তার চোখ পড়ে অশোকের জুতার ওপরে, যেখানে একটা জুতো উল্টে ছিল আর সেই জুতোর তলিতে একটা বীজ লেগেছিল। আর একই রকম বীজ সে ক্রাইম সিনেও দেখেছিল। এছাড়া সেই জুতোর তলিতে কিছু মাটিও লেগেছিল। বিনোদ সেই মাটি এবং বীজটা ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। এছাড়া ক্রাইম সিনে সেই মাটি এবং সেই ধরনের বীজগুলো ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। আর ক্রস চেক করে জানা যায় অশোকের জুতা থেকে যে মাটি আর বীজ পাওয়া গেছে ক্রাইম সিনের মাটি আর বীজের মধ্যে একেবারে মিলে গেছে, যার ফলে প্রমাণিত হয়ে যায় অশোকই জানুকে এবং চান্দুকে খুন করেছে। প্রেজেন্টে চলে আসে ঘটনা। বিনোদ অশোককে বলে, আপনার বিরুদ্ধে অনেক প্রত্যক্ষ প্রমাণ রয়েছে, এবার বলুন কেন আপনি জানুকি এবং চান্দুকে খুন করেছেন। তাকে থানায় নিয়ে আসা হয় আর অশোক বলতে শুরু করে। আসলে অশোকও ইন্টারকাস্ট ম্যারেজ করেছিল। শুরুতে তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসত আর তাদের জীবনটা ভালোই কাটছিল, কিন্তু ধীরে ধীরে অশোকের ব্যস্ততা বাড়তে থাকে। কিন্তু অশোকের স্ত্রী বাড়িতে একা একা বোর হচ্ছিল আর এতে একটা সময় সে রেগে যায় আর এই নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হতে থাকে। আর একটা সময় ঝগড়াঝাটিটা অনেক বড় হয়ে যায়। একদিন অশোক বাড়িতে ফেরার পরে তার স্ত্রী আবারও তার সাথে ঝগড়া শুরু করে দেয়। আসলে তাদের বিয়ের এত বছর পরেও তাদের কোনো সন্তান হচ্ছিল না, আর এই জন্যই অশোকের স্ত্রী তাকে সন্দেহ করতে শুরু করে তার বাইরে কোনো অ্যাফেয়ার আছে, আর এই জন্যই তাদের বাচ্চা হচ্ছে না। আর এই অ্যাফেয়ারের জন্যই অশোক রাত করে বাড়ি ফেরে। তার স্ত্রী তার সাথে চিৎকার চেঁচামেচি করতে থাকে, ঝগড়া করতে থাকে। আর অশোকও যখন সারাদিন কাজ করে আসার পরে এমন ঝগড়াঝাটি শুনতে পায় তখন সে রেগে যায় আর রেগে গিয়ে তার স্ত্রীকে চড় মেরে বসে। কিন্তু কিছুক্ষণ পরেই সে তার ভুল বুঝতে পারে। তার স্ত্রীকে বলে, আমি এখন থেকে সময় বের করার চেষ্টা করব। আসলে অনেক কেস এখনও পেন্ডিং, থানায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ নেই, তাই সব কেস আমাকেই হ্যান্ডেল করতে হয়। আর এই জন্যই চাইলেও সময় মতো বের হয়ে আসতে পারি না বাসায়। অশোক দেখতে পায় তার স্ত্রী এখনও পড়ে আছে। অশোক তার স্ত্রীর কাছে যে ক্ষমা চায়, কিন্তু কিছুক্ষণ পরেও অশোকের স্ত্রী কোনো নড়াচড়া করে না। আর এতে অশোকের সন্দেহ হয়। সে ভালো করে চেক করার পরে দেখতে পায় তার স্ত্রী মারা গেছে। অশোক হতবাক হয়ে যায়। সে বুঝতেই পারেনি হুট করে কি থেকে কি হয়ে গেল। অশোক একজন অনেস্ট পুলিশ অফিসার ছিল, তাই সে ভাবে যে থানায় যেয়ে সে সারেন্ডার করবে, যে নিজেই সে তার স্ত্রীকে খুন করেছে, এরপরে যা হওয়ার হবে। কিন্তু এরপর হঠাৎ করেই তার মনে পড়ে বাইরে তার একটা রেপুটেশন রয়েছে, সে একজন ভালো আর সিনসিয়ার পুলিশ অফিসার। কিন্তু এখন যদি জানাজানি হয় যে অশোক নিজেই তার স্ত্রীকে খুন করেছে, তখন তার বাকি কলিগরা, আশেপাশের মানুষরা তাকে কি বলবে, যে সে শুধুমাত্র একজন ভালো মানুষের মুখোশ পরে থাকে আর ভেতরে ভেতরে নিজের স্ত্রীকেই খুন করেছে। সে আসলে একটা নরপশু। এই অপমান অশোক কখনই সহ্য করে নিতে পারবে না, তাই সে ভাবে এই কথাটা সে চেপে যাবে। তার স্ত্রীর লাশ ডিসপোজ করার জন্য সে ব্যবস্থা করতে শুরু করে। আর এরপরে থানায় যে তার স্ত্রী মিসিং কমপ্লেন লিখিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। এদিকে জানুকি আর চান্দুকে দেখানো হয় সেই রাতে তারা মার্কেট থেকে বাড়ি ফিরছিল, কিন্তু বাসটা অন্য রোড দিয়ে এসেছিল, যার ফলে ড্রাইভার তাদের বলে তাদের এখানেই নেমে যেতে হবে। আসলে এখান থেকে নামলে জানুকি আর চান্দুকে তাদের বাসায় যেতে হলে একটু হেঁটে যেতে হবে। প্রথমে জানুকি আর চান্দু একটু বিরক্ত হয়, কিন্তু তাদেরও আর কিছু করার ছিল না, রাত হয়ে গেছে। তাই তাড়াতাড়ি বাস থেকে নেমে তারা হাঁটতে শুরু করে। তারা দুজন অনেক খুশি ছিল, কারণ জানুকির বাবা মা তাদের বিয়েটা মেনে নিয়েছে আর তারা আসছিল জঙ্গলের মধ্য দিয়ে। তখনই হুট করে জানুকি সেখানে একটা পুলিশের গাড়ি দেখতে পায়। সে ভাবতে থাকে এত রাতের বেলা জঙ্গলের ভেতরে পুলিশের গাড়ি কি করছে। সে সেদিকে যেতে চায়। চান্দু বলে, তোমার যেতে হবে না, চলো আমরা বাড়ি চলে যাই। কিন্তু তারপরও জানুকি যেহেতু একজন পুলিশ অফিসার ছিল, তার মনে কৌতূহল হয়। সে চান্দুকে জোর করে নিয়ে যায় সেখানে এবং দেখার চেষ্টা করে কি হচ্ছে। ঠিক ওই সময় সে দেখতে পায় সেখানে কেউ একজন মাটি খুঁড়ছে আর পাশে একটা লাশ পড়ে আছে। এটা দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায়। কিন্তু তারা সেখানে অশোকের চেহারা দেখতে পায় না, কারণ তার মুখটা অশোক নিচে ঢেকে রেখেছিল। আর এই জন্য দূর থেকে চান্দু এবং জানুকি সেই ভিডিওটা করতে থাকে মোবাইলে, যেখানে অশোক মাটি খুঁড়ছিল লাশটা চাপা দেওয়ার জন্য। কিন্তু চান্দু অনেক ভয় পাচ্ছিল। সে বারবার জানুকিকে বলছিল চলো এখান থেকে চলে যাই, কিন্তু জানুকি বলে না, এটা আমার দায়িত্ব,
এখানে একজন অপরাধী অপরাধ করছে, আর সেটাকে আমি অবশ্যই পুলিশের হাতে সমর্পণ করব। ওই সময় দেখা যায় অশোক তার স্ত্রীর লাশকে মাটি চাপা দিয়ে ফেলেছিল, কিন্তু তখনই সে ফিসফিস কথার আওয়াজ শুনতে পেয়ে যায়, আর লাইট দিয়ে দেখতে পায় সেখানে জানকী এবং চান্দু ছিল। তাদের দেখার সাথে সাথে অশোক তাদের উপরে হামলা করে। জানকী এবং চান্দু সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু অশোক ভাবে যে আমি এদের উপকার করেছি, এদেরকে থানায় এনে বিয়ে দিয়েছি, নিশ্চয়ই এরাও আমার দিকটা বুঝতে পারবে, আর এই জন্যই সে নিজের মাস্কটা খুলে ফেলে। অশোক জানকীকে বলতে থাকে, আসলে আমি এই কাজটা ইচ্ছে করে করিনি, দুর্ঘটনাবশত হয়ে গেছে। আমি তোমাদের উপকার করেছি, তোমাদের বিয়ে দিয়েছি, এই ঘটনাটা কাউকে বলো না, আর ভিডিও যেটা করেছ সেটা ডিলিট করে দাও। কিন্তু জানকী এটা মানে না, সে ফোন দিতে চায় না, আর এতে অশোক রেগে যায়, জানকীর কাছ থেকে জোর করে ফোন নেওয়ার চেষ্টা করে, আর দুইজনের ধস্তাধস্তিতে ফোনটা দূরে গিয়ে পড়ে। অন্যদিকে অশোক যখন বুঝতে পারে যে এরা তার কথা মানবে না, উল্টো অশোককে ফাঁসিয়ে দেবে, তখন অশোক তাদের মারতে শুরু করে, আর আঘাত পেয়ে তারা দুজনেই নিচে পড়ে যায়। আর ওই সময়টাতে অশোক ফোন খুঁজতে শুরু করে, কিন্তু আশেপাশে কোথাও সে ফোনটা খুঁজে পাচ্ছিল না। ঠিক ওই সময়টাতে চুরি করার জন্য যাচ্ছিল সেই দুইজন চোর, যারা অশোককে এই অবস্থায় দেখে ফেলে। তারা ভয় পেয়ে যায়। অশোক বলে, আমার তোমাদের হেল্প দরকার, তোমরা এই দুটো লাশকে কোথাও ঠিকানা লাগিয়ে দাও, আমি তোমাদের নামে যত কেস আছে সবগুলো মিটমাট করে দাও, আর এই কেসের জন্য তোমাদেরকে ফাঁসানো হবে না, এছাড়া আমি তোমাদের আরও সাহায্য করব। এরপরে অশোক সেখান থেকে চলে এসেছিল। ঘটনা প্রেজেন্টে চলে আসে। অশোক বিনোদকে বলে, আমি আমার স্ত্রীকে ইচ্ছে করে মারিনি, সেটা দুর্ঘটনাবশত হয়ে গিয়েছিল, এছাড়া চান্দু এবং জানকীকেও আমি ইচ্ছে করে আঘাত করিনি, তখন পরিস্থিতির শিকার ছিলাম, আর আমি যখন সেখানে ছিলাম তারা মারা যায়নি, বরং আহত হয়েছিল, আর সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু এরপরে তাদের কে খুন করেছে সেটা আমি জানি না। এমনও হতে পারে সেই দুইজন চোরই জানকী এবং চান্দুকে শেষ পর্যন্ত মেরেছে। বিনোদ সেখান থেকে চলে আসে। এরপরে জানকী এবং চান্দুর পোস্টমর্টম রিপোর্ট হাতে চলে আসে বিনোদের। আর সেই রিপোর্ট দেখার পরে বিনোদ অবাক হয়ে যায়, কারণ সেই রিপোর্টে লেখা ছিল জানকীকে মারার আগে শারীরিক নির্যাতন করা হয়েছে, অর্থাৎ রেপ করা হয়েছে। এরপরে বিনোদ সেই দুজন চোরকে সেলে ইচ্ছে মতো টর্চার করে এবং জিজ্ঞেস করে জানকী এবং চান্দুকে কেন মেরেছে, আর জানকীকে শারীরিক নির্যাতন কেন করেছে। কিন্তু এত টর্চার করার পরেও সেই দুইজন চোর বলে, আমরা শুধু অতটুকুই কাজই করেছি, আমরা সেখান থেকে চলে এসেছিলাম, জানকী বা চান্দুকে আমরা কিছুই করিনি। এরপরে বিনোদ অশোককে জিজ্ঞেস করে, আপনি হয়তোবা জানকীকে শারীরিক নির্যাতন করেছেন। অশোক রেগে যায়, বলে, আমি ওই ধরনের লোকই নই, আমার হাতে যেটা হয়েছে সেটা দুর্ঘটনা, আর আমি জানকীর সাথে কিছুই করিনি। বিনোদ কনফিউজড হয়ে যায়, এই তিনজন যদি জানকীকে শারীরিক নির্যাতন না করে তাহলে কে করল? নিশ্চয়ই সেখানে চতুর্থ কোনো লোক এসেছিল, কিন্তু সেটা কে? এরপরে বিনোদের মনে একটা প্রশ্ন আসে, এতদিন তারা শুধু চান্দুর ফোনটা নিয়ে ইনভেস্টিগেশন করেছে, কিন্তু জানকীর ফোনটা কোথায়, যে ফোনে অশোকের ভিডিও করা হয়েছিল যে অশোক একটা লাশ দাফন করছে? জানকীর ফোনটা আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে, আর কোর্টে সেটা প্রমাণ হিসেবে পেশও করতে হবে। এরপরে আদালতের দৃশ্য দেখানো হয়, যেখানে পাবলিক লয়ার জাজকে সব ধরনের প্রমাণ দেখায় যেগুলো অশোকের বিরুদ্ধে পাওয়া গেছে। সব প্রমাণ দেখার পরে জাজ বলতে থাকে, সব প্রমাণ তো পাওয়া গেছে যেখানে অশোক তাদের খুন করেছে, কিন্তু মেয়েটিকে শারীরিক নির্যাতন কে করেছে সেটা প্রমাণ এখনও পাওয়া যায়নি। তখনই জাজ সেই কেসের ইনভেস্টিগেশন অফিসার অর্থাৎ বিনোদকে ডাকে। বিনোদ সেখানে চলে আসে আর জাজকে বলে, আমি এখনই একটা প্রমাণ হাতে পেয়েছি, আমি সেটা সবাইকে দেখাতে চাই। বিনোদ লয়ারকে সেই প্রমাণটা দেখায়, যেটা ছিল একটা ভিডিও। এরপরে সেই লয়ার জাজকে বলে, আপনারও এই ভিডিওটা দেখা উচিত। জাজ ভিডিওটা দেখতে শুরু করে, যেখানে মোবাইলের রেকর্ডিং হচ্ছিল, আর জানকীর কাছ থেকে অশোক ফোনটা নেয়ার জন্য চেষ্টা করছিল। দুইজনের হাতাহাতিতে ফোনটা অন্য জায়গায় ছিটকে পড়ে। জানকীর মোবাইলে একটা রিং লাগানো ছিল, আর সেই রিংটাই একটা গাছের ডালের সাথে বেঁধে যায়, যার ফলে মোবাইলটাও উপরে ঝুলে ঝুলে রেকর্ড হতে শুরু করে। যেখানে অশোক সেখান থেকে চলে যাওয়ার পরে সেই দুইজন চোর সেখানেই বসেছিল। সেই দুইজন চোর একে অপরের মধ্যে কথা বলছিল, পুলিশ আমাদের এখানে লাশ গুম করতে বলে গেছে, কিন্তু পুলিশরা বলে একটা করে আর একটা। খুন করেছে সে, আর লাশগুলো গুম করতে দিয়েছে আমাদের। আসলে জননী এবং জানতো তখন যে জীবিত ছিল সেটা সেই দুইজন চোর জানত না। চোর দুইজন বলে, আমাদের উচিত এখান থেকে চলে যাওয়া। অন্য চোরও সহমত হয়, বলে, ঠিক আছে, লাশ দুটো এখানে রেখেই চল আমরা এখান থেকে চলে যাই। তারা সেখান থেকে চান্দুর মোবাইলটা নিয়ে সেখান থেকে কেটে পড়ে, কিন্তু তারা যাওয়ার কিছুক্ষণ পরেই চান্দুর জ্ঞান ফেরে। সে জানকীর কাছে আসে। চান্দু জানকীর জ্ঞান ফেরানোর চেষ্টা করে, জানকীও জীবিত ছিল, তার একটু জ্ঞান ফেরে, কিন্তু দুজনে আঘাত পেয়েছিল,
তাই দুজনেই কষ্ট করে উঠে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে। ঠিক ওই সময় সেখানে হারিস চলে আসে। চান্দু হারিসের কাছে সাহায্য চায়, কিন্তু হারিসের মনে ছিল অন্য কিছু। সে সেখানে চান্দুকে মারতে শুরু করে। আহত চান্দু আরও মার খাওয়ার পরে সেখানেই পড়ে থাকে, কিন্তু তখনও চান্দু জীবিত ছিল। আর চান্দুর চোখের সামনেই হারিস আহত জানকীকে শারীরিক নির্যাতন করে, অর্থাৎ রেপ করে। চান্দু নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে এরকমভাবে নির্যাতন হতে দেখেও কিছুই করতে পারছিল না, কারণ সে উঠে দাঁড়াতেই পারছিল না। জানকীকে শারীরিক নির্যাতন করার পরে চান্দু এবং জানকীকে সেখানেই মেরে ফেলে, আর সেখান থেকে চলে আসে। ঘটনা প্রেজেন্টে চলে আসে। জাজ বিনোদকে বলে, কিন্তু পুলিশ রিপোর্টে তো বলা হয়েছে। এই ঘটনা যখন ঘটে তখন হারিসের মোবাইল তার বন্ধুর বাড়িতে ছিল, সেই লোকেশনই দেখানো হয়েছে। তখনই বিনোদ ঘটনা বলতে শুরু করে। সেই রাতে যখন সুরেশ হারিসকে কল করে এবং তাকে সেখান থেকে চলে আসতে বলে, কিন্তু তারপরও হারিস সেখান থেকে চলে আসেনি, বরং সে চান্দু এবং জানকীর পিছুই করছিল। কিন্তু একটা পর্যায়ে তার বাইকের তেল শেষ হয়ে যায়, আর এই জন্যই হারিস তার বন্ধুকে পেট্রোল কিনে আনতে বলে। সেই ছেলেটাও পেট্রোল কিনে নিয়ে আসে। আর ঠিক তখনই সুরেশ তাকে কল করে এবং জিজ্ঞেস করে, তুমি কি বাড়ি ফিরেছ কিনা? হারিস বলে, হ্যাঁ, আমি আমার বন্ধুর বাড়িতে চলে এসেছি। বিশ্বাস না হলে তুমি ওর সাথে কথা বলে দেখতে পারো। হারিসের বন্ধু সুরেশকে বলে, হ্যাঁ, হারিস আমার বাসায় চলে এসেছে। আর এতে সুরেশ বিশ্বাস করে নেয়। এরপরে হারিস সেখানে তার বন্ধুকে বলে, তুমি আমার মোবাইলটা নিয়ে তোমার বাড়িতে রেখে দাও, আর আমার ভাই যদি আবারও কল করে তাহলে বলবে যে আমি মদ খেয়ে ঘুমিয়ে পড়েছি তোমার বাসায়। এরপরে হারিস তাদের আবারও পিছু করতে শুরু করে। এরপরে যখন দেখতে পায় চান্দু এবং জানকী বাস থেকে নেমে জঙ্গলের দিকে যেতে শুরু করেছে, হারিসও তার বাইকটা দূরে রেখে জঙ্গলের দিকে তাদের পিছু করতে শুরু করে। কিন্তু জঙ্গলের ভেতরে সে তাদের কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলে। আর এই সময়টায় চান্দু এবং জানকীর সাথে অশোকের সেই ঘটনাটা ঘটে যায়। আর হারিস যখন চান্দু এবং জানকীকে সেখানে খুঁজে বের করে ফেলে, ততক্ষণে অশোক এবং সেই দুইজন চোর তারা দুজনেই সেখান থেকে চলে গেছে। সেখানে সে চান্দু এবং জানকীকে আহত অবস্থায় দেখতে পারে আর বুঝতে পেরে যায় কেউ তাদের উপরে হামলা করেছিল। সেই সুযোগের সদ্ব্যবহার করে সে। জানকীকে শারীরিকভাবে নির্যাতন করে এবং জানকী আর চান্দুকে মেরে ফেলে, আর সেখান থেকে নিজে কেটে পড়ে। বিনোদ জাজকে এভাবে সবকিছু খুলে বলে। সবকিছু জানার পরে বিনোদ হারিসকে অ্যারেস্ট করে কোর্টে নিয়ে এসেছিল, কিন্তু পেছনে তাকাতেই দেখতে পায় হারিস সেখানে নেই, অর্থাৎ হারিস পালিয়ে গেছে। জাজ বিনোদকে অর্ডার দেয় হারিসকে তাড়াতাড়ি অ্যারেস্ট করার জন্য। আদালত থেকে বের হওয়ার পরে অশোক বিনোদকে ধন্যবাদ জানায়, বলে, তোমার জন্য আমি বেঁচে গেলাম, নয়তোবা খুনের পাশাপাশি রেপেরও অভিযোগ আমার নামে উঠত। অন্তত এটা থেকে নিজেকে বাঁচাতে পেরেছি, এটাতেই আমি খুশি। এদিকে বিনোদ হারিসকে খোঁজার জন্য বের হয়ে যায়, আর বিনোদ তার লোকেশনও পেয়ে যায়। বিনোদ সেখানে চলে আসে। হারিস যেখানে একটি রুমের ভিতরে লুকিয়েছিল, বিনোদ সবাইকে বাইরে থাকতে বলে। বিনোদ ভেতরে যায় এবং হারিসকে গুলি করে সেখানে মেরে ফেলে। বাইরে আসার পরে বিনোদ তার কনস্টেবলকে বলে রিপোর্টে লিখে দেবে বিনোদ পালানোর চেষ্টা করছিল, এমনকি গুলিও ছোড়ার চেষ্টা করেছে, আর এই জন্যই তাকে এনকাউন্টার করতে আমি বাধ্য হয়েছি। কনস্টেবল বলে, সবকিছুই বুঝলাম, কিন্তু আপনি সেই ফোনটা কোথা থেকে পেলেন স্যার? তখনই বিনোদ বলতে থাকে, গাড়ির সামনে দাঁড়িয়ে আমি যখন চা খাচ্ছিলাম তখন দেখছিলাম সেই পাগলটা সেখানে বসে কিছু একটা ভাঙার চেষ্টা করছিল। পাগলটা সেখান থেকে চলে গেলে কৌতূহলবশত আমি সেখানে যেয়ে চেক করি, আর দেখতে পাই সে একটা মোবাইল ভাঙার চেষ্টা করছিল, কিন্তু সৌভাগ্যবশত মোবাইলের মেমোরি কার্ডটা তখনও অক্ষত অবস্থায় সেখানেই পড়েছিল। মেমোরি কার্ডটা আমি চেক করি এমনিতেই, ঠিক তখনই দেখতে পাই সেটা আসলে জানকীর মোবাইল ছিল, আর মেমোরিতে তাদের ছবিই ছিল, আর সেখানে সেই ভিডিওটাও ছিল যেটা রেকর্ড হয়েছিল তাদের মার্ডারের সময়। এখন প্রশ্ন আসতেই পারে সেই পাগল সেই মোবাইলটা কি করে পেল? সেটা তো গাছের উপরে ঝুলেছিল, হয়তোবা বাতাসে সেই মোবাইলটা নিচে পড়ে গিয়েছিল, আর সেই পাগলটা সেখান দিয়ে যাওয়ার সময় মোবাইলটা পেয়ে যায়, আর সেটা বুঝতে না পেরে সেই মোবাইলটা সে ভাঙতে শুরু করে। আর এভাবেই একজন পাগলের মাধ্যমে বিনোদ এই কেসটা সমাধান করে ফেলেছিল, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে অপরাধী যত নিখুঁতভাবে অপরাধ করুক না কেন, কোনো না কোনো প্রমাণ ক্রাইম সিনে সে রেখেই যায়, আর এভাবেই তাদের অপরাধ ধরা পড়ে। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।